আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির, আমি রিদওয়ানা বিনতে জলিল। প্রস্তাবিত সংস্কার নিয়ে আলোচনার প্রথম দিনে একমতে পৌঁছতে পারেনি ঐকমত্য কমিশন ও বিএনপি। তবে আলোচনা চলবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারের পক্ষে দলের অবস্থান হলেও অধিক ভালো করতে গিয়ে কালক্ষেপণের পক্ষে নয় বিএনপি। কমিশনের সহ সভাপতি বলেন, শক্তিশালী সংবিধান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য। জাহিদ রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। কমিশনের দেয়া সংস্কারের সংক্ষিপ্ত সার নিয়ে বিএনপির সাথে দ্বিমতের বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান, আর ঐকমত্য কমিশনের নেতৃত্ব দেন অধ্যাপক আলী রিয়াজ। সভার শুরুতে কমিশনের সহসভাপতি জানান, বারবার এক ব্যক্তির স্বৈরাচারী আচরণে ক্ষতিগ্রস্ত হয়েছে গণতন্ত্র। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। এমন একটা জায়গায় উপস্থিত হতে পারবো যেখান থেকে প্রাতিষ্ঠানিকভাবে, সাংবিধানিকভাবে আমরা এমন ব্যবস্থা তৈরি করতে পারবো যা বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সংস্কার ইস্যুতে বিএনপি সবচেয়ে বেশি সোচ্চার। ঐক্যমত্য না হলেও 31 দফাই বিএনপির সনদ। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নেই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। যদি ঐকমত্য কমিশনের কোনো সনদ নাও হয়, বিএনপির জন্য সনদ তো আছে একটা। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কমিশন থেকে রাজনৈতিক দলের কাছে পাঠানো স্প্রেডশিট বিভ্রান্তি সৃষ্টি করেছে। যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। চূড়ান্ত বৈঠকের পর কতগুলো বিষয়ে একমত বা দ্বিমত রয়েছে তা পরিষ্কার হওয়া যাবে বলে জানান বিএনপির এই নেতা। ফান্ডামেন্টাল রাইটস এগুলোর ক্ষেত্রে অনেক বিষয়ে আমরা একমত পোষণ করতে পেরেছি, এবং কিছু কিছু বিষয়ে আমরাও চিন্তিত মতামত দেব বলেছি। ওনারা সিদ্ধান্ত নিয়ে পরে জানাবেন বলেছেন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। রোজার আগে নির্বাচন হোক বিষয়টি এভাবে বলেননি। উল্লেখ করে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, মৌলিক সংস্কার শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে। লন্ডনে খালেদা জিয়ার সাথে সাক্ষাতে রাজনৈতিক আলোচনা হলেও নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি বলেও জানান তিনি। বিস্তারিত আলওয়ান খানের রিপোর্ট। এবং বেলজিয়াম সরকার সম্প্রতি বেলজিয়ামে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান কমিশন, ইউরোপিয়ান কাউন্সিল এবং বেলজিয়াম সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল। রাজধানীর একটি হোটেলে দলটির আমির ডক্টর শফিকুর রহমান সেই সফরের বিস্তারিত বিষয় তুলে ধরেন সংবাদ সম্মেলনে। ইউরোপের সাথে আমাদের দেশের সফরে নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে দলটি। সেখানে সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন কাজে আসবে না জানান শফিকুর রহমান। রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয়, তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। দৃশ্যমান ন্যায় বিচার, গণহত্যাকারীদের বিচার সহ দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার কথাও ইউরোপীয় ইউনিয়নকে তুলে ধরে জামায়াত ইসলাম। খুনের দায় যাদের, তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে, যাতে জাতির আস্থা ফিরে আসে যে খুনিদের বিচার হবে। এক প্রশ্নের জবাবে রোজার আগে নির্বাচন চাওয়া নিয়ে বলা বক্তব্যের বিষয়ে আমির বলেন, মৌলিক সংস্কার শেষে নির্বাচন হতে পারে। আর আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে। বাস্তবের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয়, তাতে আমার আপত্তি থাকবে কেন? আমার তো আপত্তি থাকার কথা না। এছাড়াও লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হলেও নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান ডক্টর শফিকুর রহমান। দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? আলওয়ান খান, আরটিভি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই আগস্টে হামলায় জড়িতদের তথ্য প্রমাণ সংগ্রহ করে শ্বেতপত্র প্রকাশ করতে ছায়া তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অভিযোগ করা হয় হামলায় শ শিক্ষার্থী অংশ নিলেও মাত্র 128 জনের তালিকা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এদিকে জুলাই আন্দোলনে নিহত নূর মুস্তফাকে শহীদের স্বীকৃতি ও পরিবারকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে জুলাই রেকর্ডস ও স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি। তাদের মতে নূর জন্মসূত্রে বাংলাদেশি হলেও পিতামাতার জাতীয় পরিচয়পত্র না থাকায় তাকে জুলাই শহীদের স্বীকৃতি না দেয়া রাষ্ট্রের ব্যর্থতা। আমাদের তরফ থেকে দাবি যে শহীদ মোস্তফা সম্মাননাপূর্বক তার পিতামাতাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা। তো আজকের পরে এখানে দাঁড়ানোর পরেও যদি শহীদ মোস্তফাকে বাংলাদেশ সরকার চিহ্নিত না করে, রিকগনাইজ না করে, স্বীকৃতি না দেয় এবং যাবতীয় সম্মাননা না দেয়, তো এটা বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে বেশি নির্লজ্জ একটা কাজ হবে। আমরা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং গণমাধ্যম কর্মীদের উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে সেই সময় হামলা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের তালিকা প্রণয়নে আমাদের সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। আমরা আগামী 1 মাসের মধ্যে আমাদের এই ছায়া তদন্ত কমিটিতে সেই সংশ্লিষ্ট শ্বেতপত্রটি প্রকাশ করবে বলে আমরা অঙ্গীকার করছি। ৭১-এর গণহত্যায় ইসলামাবাদকে ক্ষমা চাইতে বলল ঢাকা। বিকেলে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শেষে এসব কথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নে ৭১-এর অমীমাংসিত বিষয়গুলোর সমাধান চায় বাংলাদেশ। বৈঠকে পাকিস্তানের কাছে পাওনা $4.32 বিলিয়ন ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি বাংলাদেশে 3 লাখের অধিক আটকে পড়া পাকিস্তানি পুনর্বাসনের আলোচনা হয়েছে বলে জানান তিনি। এছাড়া সরাসরি বিমান যোগাযোগ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, 1970 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং 1971 সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল অ্যানচুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাব পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উচ্চ শুল্ক আরোপের বিষয়ে উদ্বেগ জানিয়ে তা প্রত্যাহারের কথা বলেছে বাংলাদেশ। এছাড়া ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর বন্ধ হয়ে যাওয়া ইউএসএআইডি এর সহায়তা পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআর এর কার্যক্রম সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি। সামনে যে নির্বাচন, সেই নির্বাচনের কথা বলেছি। ইউএসএইডের যে সহযোগিতা, সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আপনারা জানেন যে রোহিঙ্গা বিষয়ে একটা উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি। রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল করে 6 দফা দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় পলিটেকনিক শিক্ষার্থীরা। সচিবালয়ে দীর্ঘ 4 ঘণ্টা বৈঠক শেষে মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বিস্তারিত আশিকুল আলমের রিপোর্টে। কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 6 দফা দাবিতে বুধবার সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। বিষয়টি আমলে নিয়ে সচিবালয়ে আন্দোলনরত 18 সদস্য প্রতিনিধি দলের সাথে লম্বা সময় বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয়।
বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান দাবি আদায়ে মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখেননি তারা। আমরা উপদেষ্টার সাথে এবং সরকারের সাথে সর্বাত্মক সহযোগিতায় আমাদের কার্যক্রম পরিচালনায় আগ্রহী, এখনো আগ্রহী। অবশ্যই সময় দিতে চাই, কিন্তু আমাদের নিশ্চয়তা প্রদান করতে হবে। বর্তমান কারিগরি শিক্ষার যে দুরবস্থা, এটার জন্য তারা দায়ী যারা কারিগরি শিক্ষার বহির্ভূত শিক্ষিত পারসন। আমরা চাচ্ছি যে আমাদের এই সেক্টরগুলোতে আমাদের শিক্ষায় শিক্ষিত লোক যারা আছে তারা এই বিষয়গুলো হ্যান্ডেল করবে। সভায় শিক্ষা উপদেষ্টা না থাকার আপত্তি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় সমন্বয়ক মাশফিক ইসলাম। আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নই। সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে জনদুর্ভোগ কমিয়ে আন্দোলন পরিচালনা করার কথা জানান শিক্ষার্থীরা। আশিকুল আলম, RTV, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে চলছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচি। সকালে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার সামনে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে কর্মচারী সমিতি। সমিতির সভাপতি, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্যে বলেন, বর্তমান ভিসি কুয়েটে 28 বছর ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে তারা প্রস্তুত। এদিকে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে শিক্ষকরা জরুরি সভা করে। অন্যদিকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে সন্ধ্যায় দুর্বার বাংলা মোড়ে মশাল মিছিল করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রকাশিত ওই রোডম্যাপে মে মাসের প্রথমার্ধে কমিশন গঠন এবং মাঝামাঝি ভোটার তালিকা চূড়ান্তের কথা বলা হয়েছে, কিন্তু ভোটের তারিখ কবে ঘোষণা করা হবে তা রোডম্যাপে নেই। ফলে ক্ষোভ এবং শঙ্কা জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। তবে জাতীয় নির্বাচনের আগে ডাকসুর মতো ছাত্র সংসদ নির্বাচন হলে গণতন্ত্রের ধারা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। আরও জানাচ্ছেন GM মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও স্বাধিকার আন্দোলনের অন্যতম সূতিকাগার। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখা এই ছাত্র সংসদ দীর্ঘ 28 বছর অচল থাকার পর 2019 সালে নির্বাচনের মধ্য দিয়ে সচল হয়। এরপর প্রায় 6 বছর পেরিয়ে গেছে। এখন আবার আলোচনায় ডাকসু নির্বাচন। অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ডাকসু নির্বাচন নিয়ে মঙ্গলবার রোডম্যাপ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেখানে মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠন এবং মাসের মাঝামাঝি সময়ে ভোটার তালিকা প্রস্তুতের কথা বলা হয়, কিন্তু দিন তারিখ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি, জানিয়ে ক্ষোভ ছাত্র সংগঠনগুলোর। অন্য যে কোনো সংগঠন থেকে এখনো পর্যন্ত ডাকসু নির্বাচন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এগিয়ে। পরিবেশের দোহাই দিয়ে, সিকিউরিটির দোহাই দিয়ে ডাকসু নির্বাচন পিছিয়ে দিয়ে ছাত্রদেরকে আরও একবার বঞ্চিত করার এই পায়তারা চলবে না। প্রত্যেক ছাত্র সংগঠনেরই যেমন চাওয়া সুন্দর ও সুষ্ঠু ডাকসু নির্বাচন, তেমনি সাধারণ শিক্ষার্থীরাও চান রাজনৈতিক লেজুর বৃত্তির বাইরে অংশগ্রহণমূলক নির্দলীয় ডাকসু নির্বাচন। শিক্ষার্থীরা চাচ্ছে যে ডাকসুটা তাড়াতাড়ি হলে একটা ক্লিন নির্বাচন হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং শিক্ষার্থীদের আগ্রহ থেকেই তারা নির্বাচন আয়োজন করছেন, কোনো গোষ্ঠীর চাপে নয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত অংশীজনের বিষয়, এক অর্থে এটা জাতির বিষয়। এটা গুরুত্ব বিবেচনা করে সবাই যখন সহযোগিতা করে এক জায়গায় হব তখন আমরা প্রতি। ডাকসু নির্বাচন নিয়ে সাবেক ভিপি নুরুল হক নূর জানান, জাতীয় নির্বাচনের আগে ডাকসুর মতো ছাত্র সংসদ নির্বাচন দেশে গণতান্ত্রিক ধারা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না, বিশ্ববিদ্যালয়গুলোর এই প্রশাসনও খুব বেশি রাজনৈতিক বলে আমি মনে করি না। তো তাদের প্রতি আমাদের আবেদন থাকবে যে এই ক্যাম্পাসগুলোতে একটা গণতান্ত্রিক চর্চার পরিবেশ তৈরি করার জন্য। শতবর্ষী এই বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত 37 বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, যার মধ্যে মাত্র 8 বার হয়েছে স্বাধীন বাংলাদেশে। সবশেষ অনুষ্ঠিত নির্বাচনের মেয়াদও পেরিয়ে গেছে আরও 5 বছর আগে। তাই ডাকসু আবার সচল হবে এবং প্রশাসনে নিশ্চিত হবে ছাত্র প্রতিনিধিত্ব, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার। GM মাহমুদ, RTV, ঢাকা।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মামুন ইমরান খানকে হত্যার দায়ে স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাফ খান সহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন আদালত কক্ষে ৬ আসামির উপস্থিতিতে এ সাজা ঘোষণা করেন বলে নিশ্চিত করেন বেঞ্চ সহকারী জহিরুল ফয়েজ। বলেন, পলাতক আরাফ খান এবং তার স্ত্রী গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে এ রায় কার্যকর হবে। উল্লেখ্য, আরাফ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর্থিক খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার শুরু করতে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে সিআরপিসিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে। বৈঠকে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% করার সিদ্ধান্ত হয়। সাকিবুর রহমানের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা জানান, আর্থিক দুর্নীতিতে জড়িতদের বিচারে কমিটি গঠনে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। অর্থনৈতিক ক্রাইম যে গোষ্ঠীগুলো করেছেন তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে। প্রাথমিক কাজগুলো হয়েছে, এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি। ডক্টর ইউনূসকে রাজনৈতিকভাবে টার্গেট করতে গ্রামীণ ব্যাংকের উপর সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছিল বলে মন্তব্য করেন রিজওয়ানা হাসান। মাননীয় প্রধান উপদেষ্টা সেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল। গ্রামীণ ব্যাংকের মালিকানা তার যে দর্শন ছিল, যারা ঋণটা নেবে সেই বেনিফিশিয়ারির হাতেই থাকবে, সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয়। আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন, পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে টেলিফোনে বা খুদে বার্তা সহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমন জারির প্রস্তাব অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা সমন জারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, SMS এর মাধ্যমে বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে, মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমে করতে পারবো। অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কনভেনশনে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে অনুস্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কনভেনশনটা আমরা অনুস্বাক্ষর করব। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ঢাকা 20 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ ও স্ত্রী শাহিন আহমেদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে দুদক। অনুসন্ধানে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় 18 কোটি টাকা মূল্যের সম্পদ অর্জন ও আত্মসাতের প্রমাণ মেলায় এ সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে 20 কোটি টাকা আত্মসাতের দায়ে হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান ও সাবেক পরিচালক মোহাম্মদ শাহ আলম সহ 23 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরের একাধিক প্রকল্পে কাজ না করে 1079 কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ মেলায় LGAD এর সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী আক্তার হোসেন সহ 27 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এই মামলায় এখানে ইউসিবিএল ব্যাংকের পরিচালনা পর্ষদ, দুটি বেনিফিশিয়ারি প্রতিষ্ঠান, তাদের সকলের বিরুদ্ধেই এখানে ইউসিবিএল ব্যাংক খাতুনগঞ্জ শাখা চট্টগ্রাম এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ এখানে এই মামলায় সম্পৃক্ত রয়েছেন। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় এবং বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, দুপুরে ঢাকায় মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয় 35 মিলিমিটার। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকায়। এদিকে রাজশাহীতে এ পর্যন্ত 12 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন ঝোড়ো বাতাস সহ বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণগার। এদিকে দুপুরে মেহেরপুরে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি হয়েছে। ক্ষতি হয়েছে বোরো ধান সহ বিভিন্ন প্রকার উঠতি ফসলের।
অপরদিকে ভোর রাতে দিনাজপুরের হিলিতে স্বস্তির বৃষ্টি হয়েছে। ২৭ জেলায় কালবৈশাখী ঝড় আবারও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার সময় ৩ মাস বাড়ানোর আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ নির্বাচন কমিশনের সময় চেয়ে আবেদন করেছে দলটি। ২০ এপ্রিল রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ সময়। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে আগামী রবিবার বেলা ১২টায় বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে ৬টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। ৯টি লক্ষ্য সামনে রেখে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়াম জনতা পার্টি। রাজধানীর গুলশানের একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দলটি যাত্রা শুরু করে। দলটির ঘোষণাপত্র পাঠ করেন পার্টির আহ্বায়ক ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। তিনি বলেন, দেশের মানুষ বৈষম্যের সাথে লড়াই করে এক হয়ে স্বৈরাচার বিদায় করেছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বাংলাদেশ আওয়াম জনতা পার্টি। বাংলাদেশ আওয়াম জনতা পার্টি ক্ষমতা কুক্ষিগত করা নয়, বরং সুযোগ্য নাগরিক ও ভোটার তৈরি করার মাধ্যমে যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচন করে মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা গ্রহণে বিশ্বাসী। সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত করা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য সকল সেবা সহজলভ্য করতে বাংলাদেশ আওয়াম জনতা পার্টি দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। কোনো ধরনের সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হলো আইএমএফ-এর এবারের বাংলাদেশ মিশন। অনিশ্চয়তা রয়েছে ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তি ছাড় নিয়েও। দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আইএমএফ মিশনের সফর শেষে ব্রিফিংয়ে এ কথা জানান মিশন চিফ ক্রিস পাপাজর্জিও। বলেন, কিস্তির অর্থ ছাড় পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে ওয়াশিংটন ডিসিতে বসন্তকালীন বৈঠকের পর। একই সঙ্গে রাজস্ব আহরণের লক্ষ্যে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে আছে বলেও মন্তব্য তার। তাই রাজস্ব বাড়াতে সব ধরনের কর ছাড় বাতিলের পরামর্শ আইএমএফ প্রতিনিধি দলের। Even if we compare it with other countries at the same level, Bangladesh is very, very low. Just to give you a statistics, over the last 10 years, most of the countries, most developing economies are at the level of 10 to 15%. With Bangladesh at 8%, we see a lot of value for making this progress. পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। সমস্যা সমাধানে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের উপর জোর দেওয়ার কথা বলছে সংস্থাটি। সকালে রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় এসব পরামর্শ দিয়েছে সিপিডি। সংস্থাটির গবেষণাতে বাংলাদেশের রপ্তানি পণ্য থেকে বছরে $1 বিলিয়ন বেশি শুল্ক আদায় করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মার্কিন পণ্য থেকে বাংলাদেশ প্রায় $180 মিলিয়ন শুল্ক পায়। এটা নেগোসিয়েশনের উপর নির্ভর করবে যে আমরা কিভাবে লিবারালাইজ করব, প্ল্যানটা কি হবে। রিজিওনাল কোঅপারেশন, সাউথ সাউথ কোঅপারেশন, এটাকে আমাদের এখন আর্জেন্সি দিয়ে আমাদেরকে এই দিকটাতে এখন দেখার একটা প্রশ্ন আছে। কটনটাকে আমরা যদি বন্ডেড ওয়্যারহাউস দিয়ে আমরা যদি অ্যাপারেলস এক্সপোর্ট করি ইউএসএতে, তাহলে সেটার জন্য অন্তত এফটিএ না করলেও সেটার জন্য উই ক্যান আস্ক জিরো ডিউটি। এটা আমাদের চিন্তা করা যেতে পারে। সুন্দরী মেয়েদের দিয়ে সৌদি রাষ্ট্রদূতকে প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছে আদালত। এছাড়া তার সহযোগী সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আজ সকালে তাদের দুজনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলা তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেফতারের আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশি প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি এবং অল্প বয়সী মেয়েদের ব্যবহারের তথ্য উঠে এসেছে মেঘনার নামে। যদিও মেঘনা আলম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন। আজকের এই মামলাও তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করে এবং বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। আর সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য
তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করে। অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে পুনরায় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এর বৃত্তি এবং উপবৃত্তি প্রক্রিয়া চালু করা হয়েছে। ডাক বিভাগে ডিজিটাল আর্থিক সেবা নগদের মাধ্যমে এই সেবা দেওয়া হবে। এ দফায় ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের ছাত্রছাত্রীদের বৃত্তি ও উপবৃত্তি দেবে সরকার। আগ্রহী শিক্ষার্থীরা সরকার নির্ধারিত ওয়েবসাইট ও সফটওয়্যারের মাধ্যমে নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের সময় একটি সচল নগদ অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে হবে। একে একে বেরিয়ে আসছে ওএসডি কর্মকর্তা জিনিয়া জিন্নাতের বিভিন্ন কুকীর্তি। নরসিংদীর শিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে নিয়ম না মেনে কথিত স্বামী সহ সরকারি গাড়ি নিয়ে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। ভ্রমণের সব খরচ বহন করতে হতো গাড়ি চালককে। পরে টাকা পরিশোধ না করে উল্টো চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় ওই চালককে। দোষীদের শাস্তি ও চাকরি ফেরত সহ ক্ষতিপূরণ চান ভুক্তভোগীরা। নরসিংদী প্রতিনিধি গিয়াসউদ্দিন রনির সহায়তায় আরও জানাচ্ছেন এআর বাদল। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সরকারি কর্মকর্তা হিসেবে জিনিয়া জিন্নাত যেখানেই গেছেন সাথে থেকেছেন তার স্বামী ভয়ঙ্কর প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিন। জিনিয়া জিন্নাত 2020 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তার স্বামীকে দেখা যায় অভিযানে জিনিয়া জিন্নাতের সঙ্গে। 3 জনকে 5 দিন করে জেল দিয়েছি। তাদের এক গাড়ি চালক অভিযোগ করেন ক্ষমতার অপব্যবহার করে ইউনো থাকাকালে জিনিয়া ও তার স্বামী সরকারি গাড়ি এবং প্রোটোকল নিয়ে অনিয়ম করতেন। অফিসের ডিউটির পরে ওনার হাজব্যান্ড নিয়ে ঘুরতে গেছে আর কি। ঘুরার ফাঁকে ফাঁকে যা খরচ বহন আছে সব আমি বহন করছি 2 মাস। আমাদের সাথে আরো আনসার গেছে, নোয়াখালীতে গেছিল 3 দিনের জন্য আর কি। অফিসিয়াল গাড়ি নিয়ে গেছে, সব মিলিয়ে টিলা প্রায় 1,40,000 টাকার মতো ওনার কাছে আমি পাওনা হয়েছি। একই অভিযোগ করেন নরসিংদীর শিবপুর পৌরসভার আরেকজন গাড়ি চালক। দিনের বেলা তো ওনার ডিউটি করতেই হইতো, রাত্রেবেলা ওনার দেশের বিভিন্ন জায়গায় দৌড়াতে হইতো। যেমন মনে করেন প্রায় সময় নোয়াখালী, চট্টগ্রাম, ময়মনসিংহ, মানে ওনার যখন যেদিকে মনে চাইতো ওইদিকে যাইতে হইতো। ওনার হাজব্যান্ডের নাম, ওনার নামটা আসলে আমরা কেউই জানি না, সঠিক কোনো নাম উনি কখনো বলে নাই। আর উনি সবসময় মাস্ক টাক্স লাগায় থাকতো, মানুষের সাথে আমরা একটা মিশতো না। ব্যক্তিগত কাজ করিয়ে এই দম্পতি পারিশ্রমিক দেননি এমন অভিযোগও করেন অনেকে। খুবই খারাপ আচরণ করতো ওনার হাজব্যান্ড। 17,000 টাকা মানে ঠিক করে নিচ্ছে ওনার হাজব্যান্ড, কুরবানি গরু কাটিয়ে দিব, সেই টাকা ওপরে ওনার মানে দেয় না, কষের টাকা ওনার দেওয়া যায়নি আমার। ক্ষমতার দম্ভে সাধারণ মানুষের সঙ্গে অস্বাভাবিক আচরণ ছিল তাদের স্বভাবজাত। বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে, ঢাকার বিভিন্ন অভিজাত রেস্টুরেন্টে যেত, গিয়ে বলতো যে খাইছি টাকা দাও। এমন হয়েছে যে আমার ফোন দিয়েছে যে ভাইয়া তুমি টাকা পাঠাও, আমি তোমার এসে দিতেছি বিকাশে। আমি আমার ইমিডিয়েট সিনিয়র যে ভাই, ওরে ফোন দিত যে টাকা পাঠাও, আমি এসে দিতেছি। পরে টাকা নিয়ে যেত। চা ভাল লাগে নাই, উনি চায়ের কাপ আসার দিয়ে ফালাই দিছে। যে চা স্কুলের যে মালিক ছিল ওনার অকথ্য ভাষা গালিগালাজ করছে। পরে দেখছে যে ইউনুর হাজব্যান্ড, এই কারণে আর ওনার তখন কিছু বলে নাই। অভিযুক্ত আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজ উদ্দিন সন্ত্রাসী, দেশদ্রোহী ও প্রতারণা মামলায় এখন কারাগারে। সিনিয়র সহকারী সচিব জিনিয়া জিন্নাত বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আছেন। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি। এটা নিয়ে আমি এখন আপনার সাথে কথা বলছি না। ভুক্তভোগীরা দ্রুত তাদের ক্ষতিপূরণ এবং চাকরি ফেরত পাবেন এমন প্রত্যাশা করেন। খুবই শোচনীয় অবস্থায় আছে। এআর বাদল, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।